আসসালামু আলাইকুম। আজ ৯ জুলাই ২০২৫ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বিবিসির অনুসন্ধানে চূড়ান্তভাবে ফেঁসে গেলেন হাসিনা। চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড যুবদল নেতা আটক। ট্রাম্পের এক ঘোষণাতেই মাথায় হাত মোদির। এবার বিস্তারিত। ভারতে পলাতক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায়, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। বিবিসি আয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তাঁর নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানেই আন্দোলনকারীদের পাবেন গুলি করবেন। অজ্ঞাত পরিচয় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপ করেন। চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছেন তা স্পষ্ট নয়। বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে, যার অনেকগুলোই যাচাই করা হয়নি। গত 18 জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে। তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম বলে তারা জানিয়েছে। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। তারা বলছে, ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি ও ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল। ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছেন, যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায়ই উপস্থিত থাকে। এটি এমন এক সূচক যার মানে হলো অডিওটিতে হেরফের করা হয়নি। ইয়ারশটের বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর ও শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়েজের স্তর শনাক্ত করেছেন। অডিওটিতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণ তারা খুঁজে পাননি। ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন, রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো স্পষ্ট ও সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত। টবি ক্যাডম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসেবে কাজ করছেন, যেখানে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা চলছে। আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, বিবিসির উল্লেখ করা টেপ রেকর্ডিংটি সত্য কিনা তা তারা নিশ্চিত করে বলতে পারছেন না এবং এই টেপটিতে কোনো বেআইনি উদ্দেশ্য বা অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দিতেও দেখা যায়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 203 জনকে অভিযুক্ত করেছেন, যার মধ্যে 73 জন গ্রেপ্তার রয়েছেন। আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও বাংলাদেশের আদালতে বিচার চলছে। এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার গণ অভ্যুত্থান নিয়ে বিবিসির অনুসন্ধানমূলক প্রতিবেদনের কথা উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একথা বলেন তিনি। পোস্টে শফিকুল আলম লেখেন, জুলাইয়ের গণ আন্দোলন নিয়ে বিবিসির গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে শতাধিক শিশুর মৃত্যুর কথাও উঠে এসেছে। এই প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। তিনি লেখেন, শেখ হাসিনাকে অবশ্যই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে। তার আর পালানোর কোনো পথ নেই। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে যে দমননীতি ও সহিংসতা চালানো হয়েছে তার জন্য দায় এড়ানোর সুযোগ নেই। শেখ হাসিনাও তার নির্দেশে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাও শাস্তি এড়াতে পারবে না। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন বলেছে,
ফাঁস হওয়া একটি ফোনালাপের অডিও যাচাই করেছে তারা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যেখানেই ওদের পাওয়া যাবে গুলি করা হবে। ফাঁস হওয়া ওই অডিও অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীগুলোকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। তিনি বলেন, তারা যেখানে আন্দোলনকারীদের পাবে সেখানে গুলি করতে পারবে। সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এই কথোপকথনের অডিওটিকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। এতে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায়। বিবিসিকে একটি সংশ্লিষ্ট সূত্র জানায়, 2023 সালের 18 জুলাই শেখ হাসিনা গণভবন থেকে ওই ফোনালাপটি করেছিলেন। চলতি বছরের মার্চ মাসে অডিওটি ফাঁস হয়। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করে নিশ্চিত করেছে যে ফাঁস হওয়া রেকর্ডিংয়ে শোনা যাওয়া কণ্ঠস্বর শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে মিলে যায়। লালবাগ থানাধীন 24 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চান মিয়াকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে। লালবাগের শহীদ গলি থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, চাঁদাবাজ চান মিয়া লালবাগ থানাধীন বেড়িবাঁধের ঘোড়াপট্টিতে সরকারি জায়গা দখল করে রিকশার গ্যারেজ স্থাপন করে সরকারি জায়গা দখল করে রেখেছেন। লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় আওয়ামী সরকারের পতনের পর থেকেই অভিযুক্ত যুবদল সভাপতি চান মিয়া আধিপত্য বিস্তার করে এলাকার নিরীহ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছেন। এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে আজিমপুর সেনা ক্যাম্প যুবদল সভাপতি চান মিয়াকে জোরপূর্বক চাঁদা গ্রহণ ও চাঁদাবাজি করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহীদনগর 3 নম্বর গলি থেকে আটক করে লালবাগ থানায় সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল খান বলেন, চান মিয়াকে গতকাল রাতে আটক করে আমাদের থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, মামলা প্রক্রিয়াধীন। 7 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে। এই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ওই দিন সোহরাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করতে দলটির কেন্দ্রীয় নেতারা দফায় দফায় বৈঠক করছেন। সমাবেশে লাখো নেতাকর্মী ও সমর্থক হাজির করার টার্গেট নিয়েছে জামায়াত। ইতোমধ্যে বিএনপি সহ বাম, ডান, ইসলামপন্থী, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। জানা গেছে, আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে জামায়াত। সেই লক্ষ্যে ইসলামী দলগুলোকে পাশে চায় দলটি। একই সঙ্গে ইসলামপন্থী ভোটগুলোকে এক বাক্সে আনার প্রচেষ্টা চালাচ্ছেন দলটির নেতারা। এছাড়া অমুসলিমদের ভোটকেও গুরুত্ব দিচ্ছে জামায়াত। বিগত সময়ে জামায়াত কোণঠাসা থাকলেও গণ অভ্যুত্থানের পর স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে দলীয় প্রতীক দাড়িপাল্লা সহ নির্বাচন কমিশনে নিবন্ধনও ফিরে পেয়েছে দলটি। এখন আগামী নির্বাচনে জামাতের শক্তি প্রদর্শনের পালা। আসন্ন সমাবেশ থেকে জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান, দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার এবং নিবন্ধিত কিংবা অনিবন্ধিত ইসলামী দলগুলোকে এক কাতারে আনা সহ গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর এই সমাবেশ হবে জামাতের সবচেয়ে বড় সমাবেশ। এই কর্মসূচি ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। কেউ কেউ এটিকে নির্বাচন পূর্ব একটি কৌশলগত অবস্থান হিসেবেও দেখছেন, যেখানে একটি বৃহৎ জনসমর্থনের ভিত্তিতে প্রভাব তৈরির চেষ্টা করছে দলটি। যদিও জামায়াত বলছে 7 দফা দাবি শুধু তাদের দলের নয়, বরং এই সমাবেশ হবে দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায্যতার আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। নেতারা জানান, জাতীয় সমাবেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ। ব্যাপক জনসমাগম ও শোডাউনের মধ্য দিয়েই দেশবাসীকে নির্বাচনী বার্তা দেওয়া হবে। 7 দফা দাবির মধ্যে আছে সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। নাম গোপন রাখার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে এই দখলদার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র খুব কম জায়গায়ই আঘাত হেনেছে, আর যেসব সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে সেগুলো সক্রিয় রয়েছে। তবে তিনি হামলার বিস্তারিত কোনো কিছু জানাননি। এছাড়া কোন কোন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র পড়েছে সেগুলো জানাননি তিনি।
গতকাল রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলের 5টি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। গত 13 জুন রাতে ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল। এরপর দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাধে, যা 12 দিন স্থায়ী ছিল। ইসরায়েল এতদিন বলে আসছিল ইরান শুধুমাত্র বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তারা শুধু বেসামরিকদের হতাহতের তথ্য দিয়েছে। ইরানের হামলায় কত সেনা নিহত বা আহত এবং সামরিকভাবে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর কোনো তথ্যই প্রকাশ করেনি দখলদাররা। দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে দেখা করায় নেদারল্যান্ডসের একটি মসজিদের ইমামকে বরখাস্ত করা হয়েছে। 7 জুলাই ইউরোপের বিভিন্ন মসজিদ থেকে 15 জন ইমাম আইজাকের সঙ্গে কথিত সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এর মধ্যে ইউসেফ মিসিবিহ নামে নেদারল্যান্ডসের এক ইমামকে আরবি ভাষায় অনুবাদ করে ইসরায়েলের জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায়। তিনি নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলীয় শহর আলকামারের বিলাল মসজিদে ইমামতি করেন। এক বিবৃতিতে বিলাল মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্ত থেকে ইউসেফ মিসিবিহকে বরখাস্ত করা হয়েছে। তারা বলছে, ইমামের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের কারণে মসজিদ কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্ত থেকে তার সঙ্গে এই মসজিদের কোনো সম্পর্ক নেই। ইউরোপ থেকে ইমামদের যে দলটি ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন তাদের নেতৃত্ব দিচ্ছেন বিতর্কিত ফরাসি ইমাম হাসেন চালগেউমি। তিনি ফ্রান্সের সেইন্ট ডেনিসের মসজিদে ইমামতি করেন। ইসরায়েলি গ্রুপগুলোর সঙ্গে তার আগে থেকেই সখ্যতা রয়েছে। 2019টি ইসরায়েলি স্যাটেলারদের আমন্ত্রণে পশ্চিম তীর ভ্রমণ করেছিলেন তিনি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা প্রতিনিয়ত আমাদের নিজের সম্পদ, গুণ, মেধা, প্রতিভা আরও জীবনের যত কিছু অর্জন আছে সবকিছু নিয়েই অহংকার করি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অহংকার আপনার আমার কারোর জন্য শোভনীয় নয়। অহংকার একমাত্র আল্লাহ করতে পারেন, যিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। এই পৃথিবীতে এবং আসমানে আল্লাহ ছাড়া কেউই অহংকার করতে পারেন না, কারণ কেউই নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী নয়। কেউই বলতে পারে না যে তার এই অবস্থান চির অক্ষয় এবং চিরদিনের জন্য অনিবার্য। সুতরাং অহংকার না করে বিনয়ী হন, মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলুন, অন্যের মর্যাদা দিন এবং নিজে প্রশান্তিময় জীবনযাপন করুন। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাম্র পণ্যের ওপর নতুন করে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ওষুধের ওপর শুল্ক আগামী 1 বছরের মধ্যে 200% পর্যন্ত বাড়ানো হতে পারে। তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন, আগস্ট 1 তারিখের মধ্যে বহু দেশের ওপর বাড়তি শুল্ক কার্যকর করার যে সময়সীমা ঠিক করা হয়েছে তা আর বাড়ানো হবে না। ভারতের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ভারতের ওষুধ রপ্তানির সবচেয়ে বড় বাজার এবং তাম্র ও তাম্রজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা। আজ আমরা তাম্র নিয়ে কাজ করছি। আমার মনে হয় আমরা তাম্রের ওপর 50% শুল্ক আরোপ করব। মঙ্গলবার এক মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন ট্রাম্প। তার এই ঘোষণার ফলে বিশ্ববাজারে তাম্রের দাম হু হু করে বাড়তে শুরু করে। এই শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্পের নতুন মেয়াদে ইতোমধ্যেই বিভিন্ন খাতভিত্তিক যে শুল্ক নীতি নেওয়া হয়েছে তা আরও বিস্তৃত হল। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, এই শুল্ক জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে কার্যকর হতে পারে। ট্রাম্প আরও বলেন, ওষুধ খাতে শুল্ক আরোপের সিদ্ধান্ত খুব শিগগির ঘোষণা করা হবে। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রে কারখানা সরিয়ে আনতে 1 থেকে 1.5 বছর সময় দেওয়া হবে। তিনি বলেন, আমরা উৎপাদকদের প্রায় 1 থেকে 1.5 বছর সময় দেব কারখানা সরাতে। তারপর তাদের উপর শুল্ক আরোপ করা হবে, আর সেটা হবে অনেক বেশি, প্রায় 200%। গত কয়েক মাসে ট্রাম্প তাম্র, ওষুধ, কাঠ, সেমিকন্ডাক্টর ও গুরুত্বপূর্ণ খনিজ আমদানির উপর তদন্তের নির্দেশ দিয়েছেন, যা ভবিষ্যতে আরও শুল্ক আরোপের পথ খুলে দিতে পারে। লুটনিক জানান, ওষুধ ও সেমিকন্ডাক্টর খাতের তদন্ত এ মাসের শেষ নাগাদ শেষ হবে এবং তারপর প্রেসিডেন্ট ট্রাম্প নীতিগত সিদ্ধান্ত নেবেন। এছাড়া ট্রাম্প আবারও ব্রিক্স দেশগুলোর ওপর 10% শুল্ক আরোপের হুমকি দেন। তিনি বলেন, এই জোটকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, তবে স্বীকার করেন ব্রিক্স জোট মার্কিন ডলারের চ্যালেঞ্জার হয়ে উঠছে। তিনি বলেন, আপনি চাইলে ডলারকে চ্যালেঞ্জ করতে পারেন, তবে শুল্ক তো দিতেই হবে। আমি মনে করি ওরা সেটা চাইবে না।
2024-25 অর্থ বছরে ভারত বিশ্ববাজারে মোট $2 বিলিয়ন তাম্র ও তাম্রজাত পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $360 মিলিয়ন, অর্থাৎ প্রায় 17%। সৌদি আরব 26% ও চীন 18%। এরপর যুক্তরাষ্ট্র ভারতের তৃতীয় বৃহত্তম তাম্রবাজার। তবে তাম্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ, যা বিদ্যুৎ, নির্মাণ ও অবকাঠামো সহ নানা খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রে চাহিদা কমলেও ভারতের অভ্যন্তরীণ শিল্প এই ঘাটতি সামলাতে পারবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে ওষুধ খাতে। যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় ওষুধ বাজার। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের ওষুধ রপ্তানি 21% বেড়ে $9.8 বিলিয়ন পৌঁছেছে, যা ভারতের মোট ওষুধ রপ্তানির 40%। এ খাতে 200% শুল্ক আরোপ হলে ভারতীয় জেনেরিক ওষুধের ওপর গুরুতর প্রভাব পড়বে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য ভারতের ওষুধ শিল্প দীর্ঘদিন ধরে সাশ্রয়ী মূল্যের ওষুধ সরবরাহে প্রধান ভূমিকা পালন করে আসছে। তবে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি মিনি ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছে, যেখানে এইসব খাতের শুল্ক নিয়ে সমঝোতা হতে পারে। যদি এই চুক্তি আগস্ট 1 আগে সম্পন্ন হয়, তাহলে ভারতের উপর এই নতুন শুল্কের প্রভাব পড়বে না। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।